আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দারুল মুত্তাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024। তো চলো স্টার্ট করি। এবং আরেকটা ছোট্ট মেসেজ, যে যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে বলছে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ। শব্দের বেগ সর্বোচ্চ কোন জায়গাতে হয়? যেই মাধ্যম সব থেকে বেশি কঠিন সেই মাধ্যমে। এখানে কঠিন, তরল, গ্যাস, প্লাজমা, এর মধ্যে কি কঠিন পদার্থে শব্দের বেগ সর্বোচ্চ। 2 নম্বর প্রশ্নে বলছি প্রধানক্ষ এবং ফোকাসতলের সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত। প্রধানক্ষ ফোকাসতলের সাথে কত কোণ উৎপন্ন করে? প্রধানক্ষ কোনটা? ধরো এটা যদি একটা লেন্স হয় বা দর্পণ হয়, এটা হচ্ছে প্রধানক্ষ। এবং ফোকাসতল কোনটা? এটা হচ্ছে যদি ফোকাস বিন্দু থাকে, ফোকাসতল হচ্ছে যে এই দিক দিয়ে 90 ডিগ্রি কোণে যেই তুমি যদি একটা দাগ দাও বা একটা রশ্মি টানো, তাহলে এটা কি? এটা হচ্ছে ফোকাসতল। এটা হচ্ছে ফোকাসতল। আমি একটু কলমটাকে চিকন করে নিই। এটা হচ্ছে ফোকাসতল, আর এটা কি? এটা হচ্ছে প্রধান অক্ষ। একটু মোটা করি। প্রধান অক্ষ। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো আমাদের উত্তর কত হবে? 90। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। দেখো 3 নং প্রশ্নে কি বলছে? অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কত হবে? অবতল দর্পণের কি ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কত হবে? যদি অবতল দর্পণ আঁকি আমরা এরকম, ঠিক আছে, এর ফোকাসে যদি তুমি কোনো একটা বস্তু রাখো, ফোকাস এবং কেন্দ্র, ফোকাস, যারা আমার দর্পণের ক্লাস দেখছো তারা জানো ফোকাস এটা কত নম্বর? এটা হচ্ছে 5 নম্বর প্লেস। বা তোমরা এমনিতে মনে রাখা পারো যে ফোকাসে যদি অবতল দর্পণের কোনো একটা বস্তু রাখো তাহলে কি এটার বিবর্ধন হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। 5 নম্বর স্টেশনে কি আছে? অত্যন্ত বিবর্ধিত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 4 নং ও 5 নং প্রশ্নে কি বলছে? 4 নং প্রশ্নে বলছে এই লেন্সের ক্ষমতা কত? এই লেন্স কোনটা? এই লেন্স হচ্ছে এটা। এই লেন্সের ক্ষমতা কত? তো ক্ষমতার সূত্র কি? P ইকুয়ালস 1/f। 1/f। তো 1/f এর মান কত? f বা ফোকাস দূরত্ব, এই জায়গাতে 2f এর মান দিয়ে আছে 60 সেন্টিমিটার। তো 60 সেন্টিমিটার যদি তুমি অর্ধেক করো তাহলে ফোকাস দূরত্ব পাও, তাহলে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নাও তাহলে 30 ডিভাইডেড বাই 100। এটা যদি ক্যালকুলেট করো আসে কত? 3.3 মিটার। ঠিক আছে, তাহলে 0.3 মিটার এটুকু হচ্ছে ক্ষমতা। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় কি মাইনাস নিতে হবে, সবসময় মাইনাস নিতে হবে। ঠিক আছে, এই জন্য -3 চলে আসবে। -3 সমান কি? সমান -3.33 ডায়াপ্টার, এরকম একটা ক্যালকুলেট আসবে। তো তুমি এই অপশন দেখেই কিন্তু বলে দিতে পারো যে উত্তর কোনটা হবে। ঠিক আছে, দেখো এইটাতে মাইনাস নাই, এটা ক্রস, এইটাতে মাইনাস নাই, ক্রস। ঠিক আছে, এই পাশে এত ছোট কিন্তু হওয়া পসিবল না, এটা এমনিতেই বাদ পড়ে যায়। 1 ডিভাইডেড বাই, এই যে তুমি যদি 30কে কি করো মিটারে নাও, তো তুমি এই যে এইভাবে যদি তুমি মানে চোখ কান খোলা রেখে প্রশ্নগুলো পড়ো তাহলে তুমি ক্যালকুলেট করা ছাড়াই অনেক উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, তো এইভাবে মনোযোগ দিয়ে পড়বা। দেখো আমি 5 নং প্রশ্ন যদি পড়ি তাহলে তুমি বুঝতে পারবা লেন্স বি এর ক্ষমতা কত। লেন্স বি এর ক্ষমতা কত? লেন্স বি প্লাস, এটা হওয়ার সম্ভাবনা আছে। দেখো কিভাবে, 2f সমান 50 সেন্টিমিটার বলছে, তাহলে পি ইকুয়ালস কি 1/f, জায়গাতে 1/25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে কনভার্ট করো 0.25 মিটার। ঠিক আছে, 1/4 অংশ। ঠিক আছে, বা তুমি এই জায়গা থেকে যদি দশমিক কাটো, এই দশমিকের জন্য একটা দশমিক দাও, পরে 0 দিলে কিন্তু কোনো প্রবলেম নাই। এইবার তুমি দশমিক কেটে দিতে পারবা। এবার 25 আর 100-র মধ্যে কাটাকাটি করো, 4 25 100, তাহলে 4 ডায়াপ্টার। এটা তো সঠিক। তাহলে 2 নম্বর প্রশ্নে বলছে সমান্তরাল রশ্মিগুচ্ছকে প্রধান অক্ষে মিলিত করার যোগ্যতা রয়েছে। ঠিক আছে, সমান্তরাল রশ্মিগুচ্ছে। দেখো তুমি আরেকটা জিনিস পাইছো, এটা যেহেতু সঠিক। ঠিক আছে, দেখো এই জায়গাতে বলছে ফোকাস দূরত্ব 0.5 মিটার, এটা তো কখনোই পসিবল না। এই জায়গাতে কত? 0.25 মিটার।
ঠিক আছে, তাহলে এটা ভুল। উত্তর কত হবে? উত্তর দেখো এই জায়গাতে আরেকটা প্রবলেম করছে, অপশনে একটা আছে, তাহলে আমাদের এটা মিলাতে হবেই। 2 নম্বরে কি বলছে? সমান্তরাল রশ্মিগুচ্ছকে প্রধান অক্ষে মিলিত করার যোগ্যতা রাখে। অবশ্যই উত্তল দর্পণ তো সমান্তরাল রশ্মিগুচ্ছকে প্রধান অক্ষে মিলিত করতে পারে, ঠিক আছে, একই জায়গাতে মিলিত করে, এটাই এটার বিশেষত্ব। তো 1 ও 2 সঠিক, উত্তর হবে কি 1 ও 2। চলো পরের প্রশ্ন দেখি কি বলছে। দেখো 6 নং প্রশ্নে বলছে মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বের করার ব্যাপারে যুগান্তকারী ভূমিকা রাখছে বা রেখেছে কোন প্রযুক্তি? এটা কি পিইটি। পিইটি প্রযুক্তি যেটা আছে ওইটা কি মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বের করার ব্যাপারে একটা ভূমিকা রাখছে। 7 নং প্রশ্নে বলছে কে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন? মাইকেল ফ্যারাডে। একদম সহজ উত্তর, মাইকেল ফ্যারাডে। চলো পরের প্রশ্ন দেখি কি বলছে। কোন চিকিৎসায় রেডিওথেরাপি প্রয়োগ করা হয়? রেডিওথেরাপি প্রয়োগ করা হয় কি থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসায়, থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় কি রেডিওথেরাপি প্রয়োগ করা হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা 9 নং প্রশ্নে কি বলছে, 9 এবং 10-এর জন্য একটা উদ্দীপক দেওয়া আছে যে এই জায়গাতে একটা বর্তনী, ঠিক আছে, এই বর্তনীর রোধগুলো তড়িৎ প্রবাহ একই। তো এই বর্তনীটাকে আমরা আগে একটু সিম্পলিফাই করি। দেখো এই জায়গার থেকে একটা তার গেছে, ঠিক আছে, আমি বোঝানোর সুবিধার্থে একটা কাজ করে রাখি। এই জায়গাতে যে পয়েন্টার এটার নাম দিতেছি 1, এই জায়গাতে যে রোধ এটার নাম দিতেছি R1, এইটার নাম দিতেছি R2, এটার নাম দিতেছি R3, ঠিক আছে, মনে থাকে জানি। তো এটার নাম R1, এটার নাম R2, এটা হচ্ছে R3। এই জায়গার থেকে 1 নম্বর পয়েন্টার, তো আমি প্রথম তার থেকে 1 নম্বর পয়েন্টার নিতেছি। এই জায়গার থেকে 2টা তার বের হয়েছে, একটা এইদিকে একটা এইদিকে। তো আমি উপরেরটা নিতেছি এরকম, আর নিচেরটা নিতেছি এরকম। এই তারের ক্ষেত্রে একটা রোধ আছে, এই তারে আমি একটা রোধ দিয়ে নিতেছি, ঠিক আছে, এটা হচ্ছে R1, এটার মান কত 2 ওহম। আমি এগুলো পরে বসাইতেছি 2 ওহম, ঠিক আছে। দেখো এরপরে পরবর্তী যে তার আছে এই জায়গার থেকে তারটা যে দিক দিয়ে যাক আমরা জানি এই জায়গাতে আসছে, ঠিক আছে, এই জায়গার থেকে 2টা তার হয়েছে, এই জায়গা থেকে আমরা আরও 2টা তার বানাই। 2টা তারের একটাতে একটা রোধ আছে, দ্বিতীয়টাতেও আরেকটা রোধ আছে। আমরা এই নিচের যে রোধ এটাকে ধরলাম R2, এটা নিচের দিকে R2, আর এটাকে ধরলাম কি R3। এবং এই 2 রোধ দেখো একসাথে মিলিত হয়েছে, এক জায়গায় মিলিত হয়েছে। তুমি যদি এই দিক থেকে দেখো তাহলে ওই যে এই পাশে কিন্তু এটা ব্ল্যাঙ্ক তার, ঠিক আছে, এই দিক দিয়ে এটা মিলিত হয়েছে। তুমি এই পাশে যে মিলিত হয়েছে, ঠিক আছে, এই জায়গার থেকে যে তার বের হয়েছে এইটা সামনের তারেও যুক্ত হয়েছে এবং এই আগের যেই রোধ এই রোধটাতে যুক্ত হয়েছে। কীরকম? এই তারটা গিয়ে এটার সাথেও মিলিত হয়েছে এবং সামনে যে গেছে এই সামনেও গেছে এবং এই তারের সাথেও যুক্ত হয়েছে, ঠিক আছে, এই তারের সাথেও যুক্ত হয়েছে। এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। তুমি যদি এটাকে আরেকটু সুন্দর করে করো এটা হবে এই রকম, ঠিক আছে, এই রোধটাই বা এই বর্তনীটাই এইরকম করে দেওয়া আছে। কত কঠিন মনে হইতেছে, ঠিক আছে, বাট এত সহজ একটা বর্তনী। তো এই জায়গার থেকে তুমি যদি রোধগুলোর নাম লিখে দাও, R1 কত? R1 হচ্ছে 2 ওহম, R2 হচ্ছে 3 ওহম, R3 হচ্ছে 6 ওহম, ঠিক আছে, 6 ওহম। এবং এইটাতে আরেকটা ব্যাটারি লাগানো, এটা হচ্ছে কি 6 ভোল্ট। বলছে রোধগুলোর তড়িৎ প্রবাহ কি একই হওয়ার তো প্রশ্ন ওঠে না। এই জায়গা থেকে তড়িৎ প্রবাহ যে যাইতেছে এই জায়গা থেকে 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগ হওয়ার পর এই জায়গাতে একরকম হয়ে যাবে, মানে ভিন্ন ভিন্নভাবে যাবে। যেহেতু যদি রোধগুলোর মানে কি থাকতো তাহলে আমরা বলতাম যে দেখো এই জায়গাতে যে রোধটা এই 2টার মান আসে কত? এই 2টার মান আসে 2, ঠিক আছে, এই 2টা তুমি যদি সমান্তরালে করো তাহলে আসে 2। আর আমি আবার বলতেছি R2 এবং R3 তুমি যদি সমান্তরালে করো তাহলে এই সম্পূর্ণটার মান আসে 2। আমি এই জায়গাতে অন্য কালার নিতেছি, কালার হলুদ কালার নিলে আশা করি
বুঝতে পারবা। হলো তো হলো না, সাদা কালার, এই সবুজ কালার নিতেছি। দেখো এইটুকুতে রোদ আসে কত, এইটুকুতে রোদ আসে হচ্ছে গিয়ে 2 ওহম। ঠিক আছে, ধরলাম এই দুই জায়গাতে, এই জায়গাতেও 2 ওহম, এই জায়গাতেও 2 ওহম, আই এবং এই পাশের আই দুইটা সমান, কিন্তু এই জায়গাতে যাওয়ার পর এই পাশে কিন্তু আর 2 ওহম রইল না। এই পাশে যেহেতু রোদ ডিফারেন্স, এই জায়গায় একটু বেশি রোদ, এইটাতে যে প্রবাহ যাবে এইটাতে তার ডাবল যাবে, কারণ রোদ অর্ধেক। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে তড়িৎ প্রবাহ একই নয়। এটা কি ভুল? তাহলে কি পরেরগুলো মিলাতে হবে, কারণ কি উত্তরে সিঙ্গেল অপশন আছে। রোধগুলো একই বিভব পার্থক্য লাভ করে, একই বিভব পার্থক্য লাভ করে, তো সবাই কি সমান্তরাল না? এই জায়গাতে যেই বিভব পাবা এই পাশেও কি একই বিভব পাবা। ঠিক আছে, এই বিভবটা আবার এই জায়গাতে যাবে, সেম বিভব এই জায়গাতেও সমান। দেখো এই দুইটা একই ধরনের বিভব পার্থক্য লাভ করতেছে, এই জায়গাতেও সমান। ঠিক আছে, একই বিভব পার্থক্য লাভ করে। তারপরে তুল্য রোধ কত? তাহলে এটা কি সঠিক, তুল্য রোধ 1 ওহম। দেখো এই জায়গাতে তুমি যদি সমান্তরালে করো তাহলে 2 পাবা, এই 2 আবার এই R1 এর সাথে সমান্তরালে করো 1 হয়ে যাবে। তুমি করে দেখতে পারো, তবে আমি বলে রাখি যে যদি সমান সমান রোধ থাকে, তাহলে যদি সমান্তরালে থাকে, সমান্তরালে যদি থাকে সমান সমান রোধ থাকলে ওই ক্ষেত্রে কি, ওই ক্ষেত্রে রোধটা অর্ধেক হয়ে যায়। 2 এবং 2 যদি করো এটার উত্তর হবে কত, 1 ওহম। ঠিক আছে, এই জায়গাতে 3 এবং 6 এটা যদি করো তাহলে আসবে 2 ওহম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো তুল্য রোধ এই জায়গায় 1 ওহম, এটাও সঠিক। তাহলে উত্তর হবে 2 ও 3, 2 ও 3। এবং আরেকটা প্রশ্ন বলছে, দেখো এই প্রশ্ন কি তুমি মানে ক্যালকুলেট করতে গিয়ে কিন্তু প্রবলেমে পড়ে যাবা, কারণ এই প্রশ্ন যতটুকু সময় তোমার নিয়ে নিবে, এই সময় তুমি আরও 5টা প্রশ্নের উত্তর দিতে পারতা। তো তুমি যদি পরীক্ষার হলে একটু মাথা না খাটাও যে এই প্রশ্ন তোমার সলভ করতে একটু বেশি সময় লেগে যাবে, তুমি এগুলা একটু পরে সলভ করবা, যেগুলো পারো এগুলাকে দিয়ে নিবা। আর যদি এরকম দেখো যে পারতেছো খুব দ্রুত হয়, তাহলে কি করে নিবা। ঠিক আছে, অনেক বহুপদী প্রশ্ন আছে যেগুলা অপশন দেখেই বোঝা যায় উত্তর কি হবে। তারপরে 10 নং প্রশ্নে কি বলছে, 10 নং প্রশ্নে বলছে হচ্ছে এ বি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত। এ বি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত। আর টু এর ভিতর দিয়ে, R2 এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত। দেখো এই জায়গাতে আসার পর, এই জায়গাতে আসার পর কি হবে, তড়িৎ প্রবাহ ডিভাইড হয়ে যাবে। দেখো আমি যদি আই ইকুয়ালস কি, আই ইকুয়ালস ভি বাই আর বের করি, ভি বাই আর আমি একটু এই জায়গাতে মুছে নিতেছি। তোমরা যদি প্রয়োজন পড়ে স্ক্রিনশট মেরে রাখতে পারো, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা নোটও করতে পারো। আই ইকুয়ালস কি ভি বাই আর, ভি কত 6 বাই আর এর মান তো 1, আই ইকুয়ালস কি তাহলে 6 অ্যাম্পিয়ার। তো 6 এর মধ্যে এই জায়গাতে রোধ 2 ওহম, এই সম্পূর্ণটা রোধ 2 ওহম, তাহলে এই জায়গাতে যাবে 3 অ্যাম্পিয়ার, এই পাশ দিয়ে যাবে কি 3 অ্যাম্পিয়ার। এটা আমাদের দরকার নাই, এইটাতে দরকার। 3 এর মধ্যে 3 ধরো 3কে যদি তুমি এই জায়গাতে 6 3 ভাগ করো, 3 ভাগের 2 ভাগ যাবে এর মধ্যে দিয়ে, 1 ভাগ যাবে এর মধ্যে দিয়ে, তুমি সূত্র দিয়ে বের করতে পারো। আই ইকুয়ালস কি, আই ইকুয়ালস ভি বাই আর 3, এটা দিয়েও বের করতে পারো। ভি কত, ভি হচ্ছে 6 আর 3 6 সমান আসবে 1 অ্যাম্পিয়ার হবে কি। বাট আমরা গেইস করে বলতে পারি, যেহেতু এই জায়গাতে দেখো 3 এর গুণিতক হিসেবে আছে 3, একটা 3 আর এই জায়গাতে 2টা 3। ঠিক আছে, তাহলে এই জায়গাতে যে রোধ আর এই জায়গাতে যে রোধ, এটা হচ্ছে এইটার অর্ধেক, মানে R2 R3 অর্ধেক। তাহলে R2 দিয়ে তড়িৎ প্রবাহ যাবে ডাবল এই জায়গা থেকে। তুমি 3কে যদি এরকম ডিভাইড করো, এক অংশ হচ্ছে 1, আরেকটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, আমাদেরকে বলছিল কি এ বি এর মধ্যে দিয়ে, এ বি হচ্ছে গিয়ে R2 মধ্যে দিয়ে কত, R2 মধ্যে দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার হবে উত্তর। তো যেটাই বলুক তুমি খুব সহজেই পারবা ইনশাল্লাহ। এবং তুমি যদি সব যোগ করো তাহলেও কিন্তু একই উত্তর পাবা। এই পাশে 2 অ্যাম্পিয়ার, এই পাশে 1 অ্যাম্পিয়ার, এই পাশে কি 3 অ্যাম্পিয়ার, তুমি সবগুলো যোগ করো, দেখো 6 অ্যাম্পিয়ারই পেয়ে যাবা। ঠিক আছে, 6 অ্যাম্পিয়ারই পেয়ে যাবে। এই জায়গাতে 1 হবে, সরি কি করে ফেলছি আমি। ও এটা তো R3, সরি R3 মেইন আর কি, এটা ঠিক আছে।
আমাদের মূল আয় কত? মূল আয় হচ্ছে 6 অ্যাম্পিয়ার এবং R2-তে আয় হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছো, একটু কমপ্লিকেটেড ছিল এই জন্য দেরি হয়ে গেল। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 11 নং প্রশ্নে কি বলছে? এই জায়গাতে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো আলফা বিটা গামা এই সম্পর্কে তুমি একটা সম্পর্ক জানো না? আলফা ইকুয়ালস কি বিটা বাই 2 ইকুয়ালস গামা বাই 3। তো এই সম্পর্কটা থেকে তুমি যদি সবগুলো অপশন দেখো তাহলে এই অপশনটাই সঠিক। দেখো এই জায়গা থেকে তুমি যদি এই জায়গাতে 6 গুণ করে দাও প্রত্যেক পাশে, 6 আলফা ইকুয়ালস 6 ইন্টু বিটা বাই 2 ইকুয়ালস কি 6 ইন্টু গামা বাই 3। তো এই জায়গা থেকে কি আসে 6 আলফা ইকুয়ালস 3 বিটা ইকুয়ালস কি 2 গামা। ঠিক আছে, তো এই সম্পর্কটা সঠিক হয়। আশা করি বুঝতে পারছো তোমরা যে এইটা কি একবারে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, তারপরে 12 নং প্রশ্নে কি বলছে? ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিলিয়ন ট্রানজিস্টর ঢোকানোর প্রক্রিয়াকে কি বলে? এটা কি? এটা উত্তর হবে ভিএলএসআই। ভিএলএসআই, হ্যাঁ, ক্ষুদ্র অর্ধপরিবাহীর চিপে বিলিয়ন ট্রানজিস্টর ঢোকানোর প্রক্রিয়াকে কি বলে? ভিএলএসআই। তো চলো তারপরের প্রশ্ন দেখি। দেখো 13 নং প্রশ্নে কি বলছে? 13 নং প্রশ্নে বলছে আপেক্ষিক ত্রুটি সমান কি? আপেক্ষিক ত্রুটির সূত্র কি? চূড়ান্ত ত্রুটি ভাগ বা চূড়ান্ত ত্রুটি বাই কি পরিমাপক ত্রুটি, মানে পরিমাপকৃত মান, তুমি যেই মান মাপবা ওইটা। ঠিক আছে, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। উত্তর হবে কি খ নাম্বার। ঠিক আছে, এটা কি আপেক্ষিক ত্রুটির সূত্র। ঠিক আছে, তারপরে বলছি 1 পিকোমিটার সমান কত অ্যাটোমিটার। ঠিক আছে, 1 পিকোমিটার সমান কত অ্যাটোমিটার। তো পিকোমিটার তোমরা যদি আমার এই চ্যানেলেই একক কনভার্সনের একটা সূত্র, মানে একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখলে আশা করি এই জায়গাতে আর কোনো প্রশ্ন থাকবে না। 1 পিকোমিটার, পিকোমিটার, পিকোর মান কত? পিকো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। ঠিক আছে, এই জায়গাতে পিকো অবস্থান করতেছে। ফেম টু অ্যাটো, এই জায়গাতে অ্যাটো অবস্থান করতেছে। এটা হচ্ছে -1, -2, -3, -6, -9, আর এটা কি -12। এটা আমাদের দরকার। আরেকটা কি -3 করে বাড়বে 15, আর কি -18, এইটা আমাদের দরকার। এটা কিসের মান? এটা হচ্ছে পিকোর মান, আর এটা কি অ্যাটোর মান। পিকো মানে 10 টু দ্য পাওয়ার -12, 1 ইন্টু কি 10 টু দ্য পাওয়ার -12 মিটার। এরপরে কি? এরপরে 1 তো 1ই, 10 টু দ্য পাওয়ার -12। এই জায়গাতে তুমি যদি একটা অ্যাটো বসিয়ে দাও, অ্যাটোমিটার, এর জন্য কি করা লাগবে? নিচে ভাগ করা লাগবে 1/10 টু দ্য পাওয়ার -18। ঠিক আছে, এরপরে তুমি যদি এই ক্যালকুলেশন করো তাহলে কি আসবে? আমি একদম করে দিতেছি। এটা যদি 1 থাকে উপরে, এটা উপরে গেলে প্লাসের হয়ে যাবে 10 টু দ্য পাওয়ার 18 আর -12, তাহলে কি থাকে 10 টু দ্য পাওয়ার 6। এটা থাকে না, 18 থেকে 12 গেলে 6 হয়ে যায়। উত্তর হবে কি ক। আশা করি বুঝতে পারছো। যদি তোমরা এটা না বুঝো তাহলে তুমি হয়েছে ইউটিউব চ্যানেলের একদম মানে একক কনভার্সন, ইউনিট কনভার্সনের ভিডিওতে চলে যাও, হয়তো বা প্রথম দিকে আছে ভিডিওটা। ঠিক আছে, সর্টিংয়ের ওই জায়গার থেকে একদম ওল্ডেস্ট ওই জায়গাতে দিবা, দেখবে প্রথম দিকে একটা ভিডিও আছে একক কনভার্সন, ওইটা তুমি দেখে নাও, তাহলে আশা করি সব প্রবলেম সলভ হয়ে যাবে এই একক কনভার্সনের যেই মানে প্রবলেমগুলো আছে। তো চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 15 নং প্রশ্নে বলছে রকেটের গতি কিসের উদাহরণ? এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ। ঠিক আছে, একদম খুবই সহজ প্রশ্ন। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের উদাহরণ কি? রকেটের গতি। 1 প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার বা কত অ্যাটম? আমরা কি জানি 101 পয়েন্ট, এটা কি কিলো প্যাসকেলে যায়, 101.325 প্যাসকেল সমান কি 1 অ্যাটম। ঠিক আছে, তাহলে 1 প্যাসকেল সমান কত? প্যাসকেল সমান 1/101.325 অ্যাটম। ঠিক আছে, এটা হবে উত্তর। তো এইটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি উত্তর পাবা? এই ঘ নাম্বার আসবে, দেখো তুমি ক্যালকুলেটারে বসিয়ে 9.8723 × 10 টু দ্য পাওয়ার -6। তো আশা করি বুঝতে পারছো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 17 নং প্রশ্নে কি বলছে? মহাবিশ্বের সকল গতি ঘূর্ণন গতি
মানে সব বস্তুই কি ঘুরতেছে। সকল গতি আপেক্ষিক, কোনো গতি কি পরম নয় আর কি। মহাবিশ্বের যত গতি আছে সবই কি আপেক্ষিক, মানে একটার সাপেক্ষে অন্যটার গতি পরিমাপ করা হয়। ঠিক আছে, কোনো বস্তুই কি একদম স্থির না বা একদম গতিশীল না, আপেক্ষিক। আর কি সব গতি কি পর্যায়বৃত্ত গতিও কিন্তু, মানে নির্দিষ্ট সময় পর পর একই কাজ, ধরো নির্দিষ্ট সময় পর পর পৃথিবী মানে একই রকম ভাবে ঘুরতেছে, সূর্য একই রকম ভাবে ঘুরতেছে, সবগুলো ঘূর্ণন গতি, সবগুলো আপেক্ষিক গতিও, সবগুলো পর্যায়বৃত্ত গতিও। উত্তর হবে কি 1, 2 ও 3। মানে অনেক কমপ্লিকেটেড গতির ভিতরে আছে সবই, মানে সব গতি একত্রে তুমি কল্পনা করো। 18-19 নম্বরে এখানে কি বলছে, টায়ারটির উপর কি ধরনের বল কাজ করছে। টায়ারটির উপর দেখো এই জায়গাতে একটা রশি দিয়ে টায়ারটাকে কি বেঁধে রাখছে। তো এটা কি, এটা সাম্য বল, অর্থাৎ যেই বলের জন্য কোনো একটা বস্তু কি স্থির থাকে, সাম্য বল কি, সাম্য বল। এটা কিন্তু টায়ারটা কিন্তু স্থির আছে, যে বলের জন্য কি, বলের জন্য কোনো বস্তু স্থির থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটার উত্তর হবে কি সাম্য বল। 19 নম্বর, যদি রশিটি কাটা হয় তবে টায়ারটি কি লাভ করবে। টায়ারটি ক্রিয়া প্রতিক্রিয়া লাভ করবে। কি ক্রিয়া প্রতিক্রিয়া কি একই সময়ে কাজ করে। যখন তুমি রশি কাটবো এটা কি শুধুমাত্র নিচের দিকে পড়বে, আলাদা কোনো বল। ক্রিয়া প্রতিক্রিয়া কি বল, এটা কাজ করে সংঘর্ষের সময়, জায়গায় কোনো সংঘর্ষ নাই, ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করবে না। উত্তর 2, 3। তারপরে চলো দেখি, এটা কাটার পরে গতিশক্তি অর্জন করবে। ঠিক আছে, হ্যাঁ, একটা গতিপ্রাপ্ত হবে। আচ্ছা, এই মুহূর্তে কি কোনো ত্বরণ আছে? এই মুহূর্তে কোনো ত্বরণ নাই। তুমি যদি রশি কাটো তাহলে কি ও ত্বরণ লাভ করবে। অর্থাৎ উত্তর হবে কি 2 ও 3। আশা করি বুঝতে পারছো। তো চলো পরের প্রশ্ন দেখি। ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা ওয়াট পার জুল পার সেকেন্ড। এই জায়গাতে যদি জুল পার সেকেন্ড থাকতো তাহলে কি উত্তর এটাও কিন্তু হতে পারতো, ওয়াট বা কি জুল পার সেকেন্ড। উত্তর হবে খ। ঠিক আছে, দেখো 21 নং প্রশ্নে কি বলছে, নিচের কোনটি গলনাঙ্ক নির্ণায়ক নয়। এটার উত্তর হবে কি ভর। ভর কি গলনাঙ্ক নির্ণায়ক নয়, ঘনত্ব তাপ চাপে গেলে কি গলনাঙ্ক নির্ণায়ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 22 নং প্রশ্নে কি বলছে, 22 নং প্রশ্নে বলছে 100 কেজি ভরের একটি বস্তুকে এম, ঠিক আছে, 15 সেকেন্ড, এটা হচ্ছে টি, 20 মিটার উপরে এটা হচ্ছে এস বা এইচ। ঠিক আছে, এইচ উঠানো হলে পরিমাণ হবে কতটুকু কাজ বের করো, বল এবং ক্ষমতা, কাজ বের করো। ডব্লিউ ইকুয়ালস কি এম জি এইচ। এম কি 100 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20 মিটার। তুমি যদি এটা হিসাব করো তাহলে দেখবা কি 19,600ই আসতেছে, 600 জোল। ঠিক আছে, বল এফ সমান কি এম জি, এটা যদি হিসাব করো তাহলে কত আসবে, 100 × 9.8, এটা আসবে 980 নিউটন। তাহলে কি 98 নিউটন না, এটা কি ভুল উত্তর। তারপরে 3 নং অপশনে কি বলছে 1.31 কিলোওয়াট। তো এটাকে একটু তুমি হিসাব করো, পি ইকুয়ালস কি mgh বাই টি। mgh এর মান কত, mgh হয়েছে 19,600 ডিভাইডেড বাই 15 সেকেন্ড। তো তুমি যদি এটা ক্যালকুলেট করো দেখবা আসে হচ্ছে কি 1306.6 ওয়াট। এটাকে তুমি যদি কিলোওয়াটে নাও তাহলে কি হবে, 1000 দিয়ে ভাগ করলে 1.3066 ওয়াট, সরি কিলোওয়াট আসবে। তো উত্তর কি হবে 1.31। ঠিকই তো, 3 নং। আমরা যদি এই অপশনটা জানি যে এটা ভুল তাহলে কিন্তু আমরা এমনিতেই বলতে পারবো 1 এবং 3 কি সঠিক। তো আশা করি বুঝতে পারছো। চলো তারপরের প্রশ্ন দেখি, এগুলো আমি একটু মুছে দিই, তোমরা যদি প্রয়োজন পড়ে এগুলো স্ক্রিনশট মেরে রাখতে পারো। এরপরে দেখো 20 নং প্রশ্নে বলছে এনপি 100 ইপি দেয়া আছে, উপযুক্ত গৌণকুণ্ডলিতে রোধের মান কত। গৌণকুণ্ডলিতে রোধের মান, এটা কিন্তু একটু ডিফারেন্স, রোধ চাইছে। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে এন ইপি ই বা ভি তুমি যেটাই বলো ই এবং আই বের করতে পারি। এটাকে তুমি যদি ভি কল্পনা করো বা ই একই, আই কলস কি ই বাই আর। তো তুমি যদি গৌণকুণ্ডলিতে রোধের মান বের করতে চাও তাহলে কি গৌণকুণ্ডলীর সব কিছু লাগবে, আই এস ইকুয়ালস কি ই এস বাই আর এস। আমি কি বলতে পারি
গৌণকুণ্ডলীতে রোধের মান ইকুয়ালস আর এস সমান কি ইএস বাই আইএস, এরকম তো বলতেই পারি। এখন দেখো আই আছে কিন্তু ই কিন্তু নাই, ঠিক আছে। ইপি ইএসকে আমরা বের করতে পারি না। ইএস ইকুয়ালস কি হোয়াট, বের করি আমরা। ইএস ইকুয়ালস কি এই জায়গাতে করি এনপি বাই এনএস ইকুয়ালস কি ইপি বাই ইএস। তো ইএস কি হবে এই জায়গা থেকে তুমি যদি হিসাব করো, ইএস হবে হচ্ছে গিয়ে উপরে ইপি আর নিচে কি এনপি এবং এনএস। তো তুমি যদি এগুলা হিসাব করো, ইপি কত, ইপি 100, এই জায়গাতে 100 গুণন এনএস কত, এনএস 300, আর এনপি হচ্ছে গিয়ে এনপি 100, কাটাকাটি করো 300 থেকে যায়। 300 কি 300 হচ্ছে ইএস এর মান, ইএস এর মান কত 300। তাহলে ইএস বাই আইএস কত, ইএস হচ্ছে 300, আইএস কত 6। এবার যদি কাটাকাটি করো 5 6 30 আর একটা শূন্য থাকে, অর্থাৎ 50 ওহম রোধ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা এগুলো যত দ্রুত করে ফেলতে পারো, যত দ্রুত ক্যালকুলেট করতে পারো ততই মঙ্গল। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু স্লোলি করতেছি, তোমরা কি আশা করি এরকম স্লোলি পরীক্ষাতে করবা না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 24 নং প্রশ্নে কি বলছে। 24 নং প্রশ্নে বলছে এম পার এল পার টি স্কোয়ার এর রাশিটি হলো, এর রাশি কি। তো দেখো তুমি চাপের একক কি, চাপ হচ্ছে গিয়ে চাপ। দেখো আমি তোমাকে আরেকটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। ঠিক আছে, এই জায়গাতে কি বলছে দেখো, এটা আমরা জানি না। ঠিক আছে, চাপ যে কথা পীড়নও একই কথা, চাপ ইকলস কি পীড়ন, বা পীড়ন ইকলস মানে এটাও কি পীড়ন কি এক প্রকারের চাপ। এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে, তুমি যদি সবগুলো রাশি সম্বন্ধে অবগত থাকো তাহলে বুঝতে পারবা। এই রাশিটার একক কি হবে, বিকৃতির কি কোনো একক আছে। দৈর্ঘ্যের পরিবর্তন এল প্রাইম বাই বা ডেল এল বাই এল। ঠিক আছে, তুমি যেটাই বলো, দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য যদি ভাগ করো এটার কি কোনো একক কিন্তু থাকে না। এইটার একক কি পীড়নের যে একক, এটার একক কি, এটার এককও সেম। তাহলে দেখো তিনটা রাশি এই জায়গাতে সেম, চাপ এইটার এককও সেম, পীড়নের এককও সেম, স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও সেম। উত্তর হবে কি 1 2 ও 3। ঠিক আছে, একদম সহজ, আমি ক্যালকুলেট না করে বলে দিতে পারলাম। আমি তোমাদের সুবিধার জন্য একটা একক বের করে দেখাচ্ছি। চাপ পিকলস কি এফ বাই এ। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার থাকলেও অসুবিধা হতো না, কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার তো নাই। তাহলে আমরা আরেকটু সূত্রটাকে একটু বড় করি। এফ সমান এম এ বা জি যেটাই লেখো তুমি, এফ সমান এম এ বাই এটা কি ক্ষেত্রফল, এটা হচ্ছে মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এই রাখলাম। ঠিক আছে, এম এটা কি ভরের একক কি মাস, এ কি ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারের জন্যে এল আর সেকেন্ডের জন্যে টি, তাহলে এল পার টি স্কোয়ার। এ কি ক্ষেত্রফল, এ মিটার স্কোয়ার থাকে না, মিটার স্কোয়ার তুমি যদি হচ্ছে গিয়ে মৌলিক রাশিগুলোতে কনভার্ট করো তাহলে কি আসে এল স্কোয়ার, এল স্কোয়ার। তুমি এটা যদি ক্যালকুলেট করো কি পাবা এম পার এল পার টি স্কোয়ার। ঠিক আছে, এই যে তোমার এককটা যেটা কি তুমি ভেরিফাই করতে চাইতেছো। বাট তুমি যদি জানো চাপ পীড়ন স্থিতিস্থাপক গুণাঙ্ক এগুলার একক সবই সেম, তাহলে চোখ বন্ধ করে তুমি 1 2 3 দাগে দিতে পারবো। ঠিক আছে, তারপরে শব্দের তীব্রতা। দেখো 25 নং প্রশ্নে কি বলছে, শব্দের তীব্রতার একক হলো জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। আমি মেবি এটা আগে দাগিয়ে রাখছিলাম, একটু নিজে প্র্যাকটিস করছি। দেখো শব্দের তীব্রতা এটা কি বলতো, তীব্রতা হচ্ছে ইকুয়ালস, এটা হবে শক্তি, যতটুকু শক্তি একক ক্ষেত্রফল দিয়ে ট্রান্সফার হয়, শক্তি ডিভাইডেড বাই কি ক্ষেত্রফল।
শক্তির একক কি? জুল পার সেকেন্ড। কাজ বাই সময়, শক্তি সমান কি? পি ইকুয়ালস mgh বাই টি, বা তুমি যেটাই বলো, এটা হচ্ছে শক্তির একক, আর এটা কি? ক্ষেত্রফলের একক। শক্তি হচ্ছে গিয়ে জুল পার সেকেন্ড, এটা তো তোমরা আগে থেকেই জানো। আর এই পাশে কি? মিটার স্কোয়ার। এটা তুমি যদি প্রতিপাদন করো তাহলে কি পাবা? জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। নিচের দাগ এটা কি হবে না। আশা করি বুঝতে পারছো। তো তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো, সবগুলো বোর্ডই পড়ো, ইনশাল্লাহ তুমি নিজেকে জাজ করতে পারবা। এবং তোমাদেরকে আমি অনুরোধ করবো, যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্টে জানাবা কোনগুলো বুঝতে পারো না, আমি পরে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।